নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সন্তোষ কুমার ঘোষের লেখা গল্প প্রেমপত্র। তাহলে শুরু করি। গল্পের নাম প্রেমপত্র। কনক, আমি সুধাময়, তোমাকে যে ভালোবেসেছিল এবং যার ভালোবাসার ভয়ে তুমি এখন দূরে গিয়ে পালিয়ে রয়েছ। এই লেখাটা শেষ পর্যন্ত তোমাকে হয়তো পাঠাবো না, পাঠাতে সাহস হলেও রুচি হবে না, তবু লিখছি এই ভরসায় যে কিছু হালকা হওয়া যাবে। নিজের নামটা আগে ভাগে লিখে রাখলুম, ফলে শেষের পৃষ্ঠাটা তোমাকে প্রথমেই দেখে নিতে হবে না। মধ্যবয়সী একটা মানুষের ভালোবাসাকে ভালুকের মতো ভয় পাও কনক। তুমি কি? একটু যদি ধৈর্য থাকতো তোমার, তবে জানতে সে ভালোবাসার নখ দাঁত কোনোটাই নেই, সুতরাং পালাবার প্রয়োজন ছিল না। এখন তুমি তো অনেক দূরে কনক। সত্যি করে বলো তো, তোমাদের জানালা থেকে আমাকে যখন দেখতে, তখন তোমার মনে ঠিক কী ভাব জাগত? মাথার দখল নিয়ে লড়াই করে কাঁচা আর পাকা দুতরফের চুলই যার সাফ হয়ে এসেছে, সেই লোকটি টেবিলে বসে ঝিমতো। গালে তার 3 দিনের বাসি দাড়ি, ঢিলে লুঙিতে কষে বাঁধা কোমর। লোকটি কলম খুলে কাগজ নিয়ে সামনে বসে থাকত, মাঝে মাঝে লিখত। কি জানো? মানে নেই এমন টুকিটাকি। ছাদের কার্নিশে বসে একটা কাক কাকেনিটার ঘাড়ের রোঁয়া ঠুকরে সুরসুরি দিচ্ছে, আর একটা অবাক কাঠবিড়ালি একটু দূর থেকে তাই তারিফ করছে। লোকটি তার খাতায় এই জরুরি খবরটি টুকে রাখল। কিংবা কোনো দিন দুপুরের দাউ দাউ রাগের পরে বদ্ধ পাগল আকাশটা হঠাৎ শোরগোল করে হয়তো কান্না জুড়ে দিয়েছে, লোকটি তখন লেখা ফেলে পিছনের পানা পুকুরে বৃষ্টির খই ফুটছে কিনা দেখতে দৌড়ল। এসব কোনো কাজে লাগে না, না কাহিনী না ডায়েরি, তবে খাপছাড়া লোকটার কথাই আলাদা। লুকিও না কনক, আমি জানি তুমি লুকিয়ে দেখতে, কিন্তু তোমার কি মনে হতো? কৌতুক? সম্ভব। ভয়? বোধ হয় না। তখনও আমাকে ভয় করবার কোনো কারণ ঘটেনি, কিন্তু সে যখন কিছুই লিখতে না পেরে কাগজ কুটি কুটি করে ছিঁড়ে উড়িয়ে দিত, অস্থির হয়ে এদিক ওদিক চাইত, তখন করুণা কি হতো কনক? কম বয়সী মেয়েরা কি প্রৌঢ় পাগলামিকে করুণাও করে? দেখো কনক, সময়কে যদি বলা যায় বহতা পানি, এক একটা বয়স তবে তার পাড়ের এক একটা বাঁধানো ঘাট। উজান থেকে মানুষ কতটা এলো সে হিসাব যার সিঁড়িতে খোদাই করা আছে। ভাটির ঘাটে দাঁড়িয়ে পিছনে চাইলে উজানের ঘাট বড়জোর ঝাপসাভাবে চোখে পড়বে, কিন্তু মানুষ সেখানে কখনো ফেরে না, ফিরতে পারে না। কেউ যা পারেনি ভেবেছিলুম আমি তা পারব। জানতুম না প্রকৃতির নিয়মের উপর জারিজুরি চলে না। তোমার মনে আছে কনক, আমার বসবার ঘরের জানালাটার পাশে একদিন বিকালে আমরা দুজন দাঁড়িয়েছিলাম। পর্দা সরিয়ে তুমি কি যেন দেখছিলে, হয়তো রাস্তার ভিড়, কিংবা কিছুই দেখছিলে না, শুধু চেয়েছিলে। আমি পিছনে এসে দাঁড়ালুম, তোমার কাঁধে সন্তর্পণে একটি হাতও রেখেছিলাম, মনে পড়ছে? স্পর্শকাতর লতার মতো তুমি কোঁকড়ে এতটুকু হয়ে গেলে, সরে যেতে চাইলে। আমার ইচ্ছাটা যদি নিজেই নিজের বিধি হতো, তবে সেই মেঘে ঢাকা কালামুখী বিকালে ব্যাপারটা কতদূর গড়াতো বলতে পারিনি। একটু দূরে গিয়ে তুমি জোরে জোরে শ্বাস নিচ্ছ, আমার দিকে অপলক চেয়ে একটু একটু করে পিছনে হটছ। হঠাৎ আমি অস্ফুট গলায় নিজেকে বলে উঠতে শুনলুম, বন্ধ করো, বন্ধ করো জানালাটা। বলতে বলতে আমি পাল্লা দুটো নিজেই টেনে ধরলুম। ঠাস ঠাস চড় পড়ার মতো দুটো শব্দ হলো।
আমি দম নেবার জন্য একবার চোখ বুজেছি, তুমি সেই অবসরে ছুটে পালিয়ে গিয়েছ। কনক, তুমি আজও জানো না সেদিন আমার কি হয়েছিল, কেন হঠাৎ জানালাটা বন্ধ করে দিলুম। আমার স্ত্রী যুথিকা কিন্তু জানত কেন। বসবার আর শোবার ঘরের মাঝখানে একটাই তো পর্দা। ফ্যানের হাওয়া সেটাকে থেকে থেকে মুঠোর মতো পাকিয়ে আবার খুলে দেয়। বিছানায় বালিশের উপর বালিশ সাজিয়ে যুথিকা এদিকেই চেয়েছিল, সব দেখেছিল। একটু পরে যখন ও ঘরে গেলুম, সে বালিশের স্তূপে পিঠ ঠেকিয়ে সোজা হয়ে বসল। একটা চোখ ছোট করে তাকিয়ে বলল, কে এসেছিল? তোমার নাম বললুম। সঙ্গে সঙ্গে দ্বিতীয় চোখটাকে বন্ধ করে যুথিকা ভাবনার ভান করল। তারপর দুটো চোখেই খুলে বলল, বুঝেছি, সিনেমায় নামবে বলে ঘোরাঘুরি করছে পাড়ার সেই খারাপ মেয়েটা। কেমন? তা হঠাৎ অমন দুধদার ছুটে পালালো কেন? সব জানে, তবু আমার মুখে শুনতে চায়। বদ্ধ জন্তুকে খোঁচা দেবার বর্বর সুখ। তিক্ত গলায় বললুম, জানি না, তুমিই বলো না। জানালাটা বন্ধ করে দিয়েছিলে বলে? চমকে উঠলুম। অত্যন্ত কর্কশ গলায় জিজ্ঞাসা করলুম, জানালা কেন বন্ধ করলুম তাও জানো বোধ হয়? অদ্ভুত চোখে খানিকক্ষণ চেয়ে থেকে যুথিকা ধীরে ধীরে বলল, তাও জানি। জানালার ঠিক বাইরে কচি সজনে গাছটার পাশে ন্যাড়া মরা নিম গাছটাকে দেখে হঠাৎ ভয় পেয়েছিল। অনেক দিন কল্পনা করতে চেষ্টা করছি, কোনো মানুষ যদি হাসতে হাসতে হঠাৎ মরে যায়, তবে তার মুখে কেমন হাসি ফুটে থাকে। চোখের কোল হয়তো একটু কুঁচকে যায়, সামান্য ফাঁক হয় ঠোঁট দুটি, আর তার কোনো নড়চড় কিছুতে হয় না। যুথিকার মুখে সেই স্থির বোবা হাসি দেখতে পেলুম। কনক, চিত্রটি সম্পূর্ণ করতে আমি সেদিনকার যুথিকার চোখের মনি উপড়ে নিতে পারতুম। আজ বুঝতে পারছি, যুথিকা ঠিকই বলেছিল। জানালার পাশে দাঁড়িয়ে সেই খণ্ড মুহূর্তে সহসা মনে হয়েছিল, মরজন্ম ঘুচে গিয়ে লোকান্তরে আমরা উদ্ভিদ দেহ পেয়েছি, সবুজ সজীব সজনের ডালের পাশে ন্যাড়ামরা নিম হয়ে নিঃশব্দে দাঁড়িয়ে আছি। জানালাটা সেদিন থেকে বন্ধই থাকত। তবু কনক, তোমার কাছে আজ অকপটে স্বীকার করছি, মাঝে মাঝে এক একদিন আমি লুকিয়ে জানালাটা খুলতুম। কেন আমিও জানি না। মরা নিমের ডালে একটি দুটি কচি পাতা ফুটেছে দেখতে পাব। হয়তো গোপন মনে এই অসম্ভব আশা পালন করেছি। 54 বছরের প্রবীণ শরীর একটি বাতুল ইচ্ছার নারীকে আশ্রয় করে সোজা হয়ে দাঁড়াতে চেয়েছে। এইখানে যুথিকার সঙ্গে আমার সম্পর্কটা খোলাখুলি আলোচনা করলে ভালো হয়। উপরে তার যে ছবিটি এঁকেছি তা থেকে যদি ধারণা করো কনক যে আমরা বিবাহিত জীবনে সুখী হইনি, তবে ভুল করবে। যদি মনে করো যুথিকার স্বভাব ক্রূর সামান্য রমণী, তবে তার প্রতি অবিচার করা হবে। আসলে যেদিন যুথিকা হাসপাতাল থেকে দুরারোগ্য অসুখ নিয়ে ফিরে এলো, সেদিন থেকেই এই জটিলতার শুরু। সূতিকায় তো কত শিশুই মরে, কিন্তু তাদের মায়ের দেহ মনে এমন ছাপ আর কেউ রেখে যায় না। যুথিকা জেনে এসেছিল সে আর কোনোদিন মা হবে না। তার চোখের চাউনি বদলে গিয়েছিল। প্রথমে দিন কতক বিছানাতেই আয়না, চিরুনি, পাউডার আর স্নো নিয়ে পা ছড়িয়ে বসত। মুখ দেখত আর মুখ দেখত। রং বুলিয়ে ঠোঁট দুটি করত টুকটুকে। আঙুল দিয়ে সিঁথি চিরে চিরে পরখ করত কটা চুল পাকল। গুনত, ভুল করত, ফের গুনত। হঠাৎ বা কোনো দিন জিজ্ঞাসা করত, এটা কি সাল বলো তো? শুনে নিয়ে হিসাব করতে বসত। 1, 2, 3।
আমার তবে এখন 44 বছর। না না, হলো না, 43। কি জানি, ঠিক গুনতে পারছি না। তুমি একবার বলে দেবে? ভয় হতো বয়স গুনে গুনে আর পাকা চুল ছিঁড়ে ছিঁড়ে পাগল না হয়ে যায়। এ ভাবটা মাস তিনেকের বেশি স্থায়ী হয়নি। একদিন দেখি শিয়র থেকে সরে গেছে আয়না, বালিশ বিছানার আনাচে কানাচে থেকে পাউডার, কুমকুম ইত্যাদি বিলাসের সব উপাচার অন্তর্হিত। কাছে যেতেই বলল, এসো না এসো না, আগে গঙ্গা জলে হাত ধুয়ে এসো। বিস্মিত এবং কতকটা বিরক্ত জিজ্ঞাসা করেছি, গঙ্গা জল কোথায় পাবো? আছে, চাকরকে দিয়ে আজ আনিয়েছি। তুমি আমাকে গীতা এনে দেবে? 3 দিনে যুথিকার 1 অধ্যায় গীতা মুখস্থ হয়ে গিয়েছিল। তা নিয়ে আমার কোনো অভিযোগ ছিল না, কিন্তু সন্ধ্যার পর বাড়ি ফিরলে আমাকে তার ব্যাখ্যা করে শোনাতে বসত কিনা কনক, মুশকিল ছিল সেখানে। এ বিষয়ে আমার উৎসাহের অভাব তো ছিলই, কিন্তু প্রকৃত সমস্যা অন্য। যুথিকা যতদূর সম্ভব আমার ছোঁয়াছুঁয়ি বাঁচিয়ে চলতে চেষ্টা করছিল। দৈবাৎ গায়ে গা ঠেকত যদি, সে পাপের প্রায়শ্চিত্তের জন্যে গঙ্গা জলের ব্যবস্থা তো ছিলই। মজা যে একেবারেই পাইনি কনক তা বলবো না, পেয়েছি, প্রচ্ছন্ন প্রশ্রয়ও দিয়েছি, কিন্তু ব্যাপারটা কতদূর গড়াবে তখন কল্পনাও করতে পারিনি। যুথিকা একদিন বলল, আমি দীক্ষা নেব। বললুম, বেশ তো, নাও না। গুরু টুরু কি পেয়ে গেছো? গুরু আমার ঠিকই আছে। শোনো, তিনি বলেছেন তোমাকেও দীক্ষা নিতে হবে। আমাকে? আমাকে আবার কেন? তোমার পুণ্যের একটু ভাগ আমাকে দিও, তবেই বৈতরণী তীরে দেখবে স্বর্গে ঠিক তোমার পাশে গিয়ে হাজির হয়েছি। বলতে বলতে কি সর্বনেশে বুদ্ধি হলো, ঝুঁকে পড়ে যুথিকাকে বুকের উপরে টেনে নিতে গেলুম। তীব্র একটা গুলির মতো ছিটকে গেল যুথিকা। আলুথালু বেশে ভাঙাচোরা একটা বাঁশির মতো গলায় চেঁচিয়ে বলল, ছুঁয়ো না, ছুঁয়ো না তুমি আমাকে। মাথায় ঠক করে কি লাগলো, তুলে দেখি সেই বাঁধানো শ্রীমদ্ভগবদ্গীতা। যুথিকা হাঁপাতে হাঁপাতে আবার বলল, পশু। সেই মুহূর্তে আমারও কি জানি কি হলো, এই স্ত্রীলোকটির দিকে চেয়ে সমস্ত শরীর রি করে উঠল। সব দিক থেকে নিঃস্ব এই মেয়ে মানুষটার কাছে কোনো দিন কিছু চাইতে পারবো না, চাইলেও দেবার মতো কানাকড়ি সম্বলও ওর নেই। সনের নুড়ি চুল আর শির ওঠা রোগা রোগা হাত দুটির দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বললুম, বুড়ি। পলকে যুথিকা ফ্যাকাশে হয়ে যেতে দেখলুম। কি বললে? কথাটাকে জিভ দিয়ে যেন টাকার মতো বাজিয়ে বাজিয়ে বললুম, বুড়ি বুড়ি বুড়ি। ভেবেছিলুম নুয়ে নেতিয়ে পড়বে, কিন্তু না, ধীরে ধীরে যুথিকা নিজেকে যেন ফিরে পেল। এক পা এগিয়ে সোজা হয়ে দাঁড়ালো আমার সম্মুখে। বলল, বুড়ি? আমি বুড়ি? আর তুমি? কি ছিল সেই অপলক চোখে, আমার ভিতরটা অকস্মাৎ কেঁপে উঠল। অত্যন্ত ক্ষীণ শুকনো গলায় বললুম, কি আমি? আশ্চর্য স্থির এবং প্রশান্ত ভঙ্গিতে যুথিকা বলল, তুমিও কিছু কালকের খোকাটি নও। আয়নার সামনে গিয়ে দাঁড়ালে তোমার ছায়াই তোমাকে সে কথা বলে দিত, আমাকে বলে দিতে হতো না। কনক, আয়নার দরকার হয়নি। যুথিকার চোখে আমি নিজের ছায়া দেখেছি। সে চেহারা এক ভয়াল তান্ত্রিকের। সবাসনে বসেছে, সব তার নিজেরই শরীর। ইচ্ছা বাসনা, সুখ স্বপ্ন সব মটমট করে ভেঙে সামনে জ্বালানো ধুনিতে আহুতি দেবে। তুলনাটা কিছু বিভৎস হয়ে গেল, হয়তো দুর্বোধ্য। সোজা করে বলি, সেই সময়ে আত্মহত্যার মতো কাঁচা নাটকীয় একটা কাণ্ড করবার প্রবল লোভ মাঝে মাঝে আমাকে বিচলিত করেছে।
পাহাড়ে উঠে চারিদিকে চেয়ে লোকে যে শূন্যতা অনুভব করে, এ তাই। উঠবার পথ খাড়া ছিল, দুর্গম ছিল, কাঁটায় কাঁকড়ে কষ্টে রক্তে যন্ত্রণায় মাখামাখি অভিজ্ঞতা। কিন্তু এখন চূড়ায় উঠেছি, যা কিছু দেখার দেখে নিয়েছি। আর উঠব না, কষ্ট পাব না, কিছু নেব না, শুধু নেমে যাব। আরোহণের পর এই অবরোহণ। সেই নামে মাত্র বেঁচে থাকাটাকে আমি ভয় করতে শুরু করেছি। স্বাদহীন সেদহীন সেই আলুনি আয়ুনি আমি কি করব? কনক, ঠিক এই সময়ে তোমরা এই পাড়ায় উঠে এলে। একদিন লেখার টেবিলে বসে ফরমাসি ফিল্মের স্ক্রিপ্ট লিখছি, রাস্তার ওপাশের বাড়ির ছাদে তোমাকে দেখতে পেলুম। দেখো, প্রথম দেখাটাকে আমরা একালে আর তেমন মূল্য দিই না, হঠাৎ কোনো কিছুকেই না। সব সম্পর্কই পরম্পরা বেয়ে বেয়ে লতার মতো জড়িয়ে ওঠে। তবু সেদিন অনেকক্ষণ ধরে তোমাকে দেখেছিলুম। ছাদের কার্নিশে কোনো কিছু না ধরে পা ঝুলিয়ে বসে আছো। তোমার সেই দুঃসাহসী কিন্তু অনায়াস ভঙ্গির ছবি আমার মনে একেবারে ছাপা হয়ে গেছে। ভালো লাগলো, ভয় পেলাম। তোমার বসবার ভঙ্গিকে ভালো লাগলো। বেপরোয়া সব কিছু তুচ্ছ করবার ভাবকে ভয় পেলাম। ওভাবে ছাদে পা ঝুলিয়ে আমিও একদিন বসেছি। এখন শরীর ওজনে ভারী, মনও ভীতু, এখন আর পারি না। কিন্তু তুমি পারো, আর সেই পারার অহংকার লুকোবার এতটুকু প্রয়াস তোমার মধ্যে দেখলুম না। সেই ঔদ্ধত্য আমাকে মুগ্ধ করল। তবু সেই মোহ হয়তো শুদ্ধ নির্গন্ধ সাদা ফুলের মতো অনুভূতিমাত্র হয়ে মনে বেঁচে থাকত। কিন্তু যূথিকা প্রথম থেকেই সন্দেহের নখে আঁচড়ে আঁচড়ে তাকে রক্তাক্ত ঘায়ের মতো করে তুলল যে। নইলে তোমার সঙ্গে আমার বয়সের যা ব্যবধান, তাতে আমি দিব্য তোমার পিতৃব্য বনে যেতে পারতুম। প্রথম বোধ হয় পাড়ারই কী একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে তোমাকে গান গাইতে শুনি। সেখানে কার মধ্যস্থতায় আমাদের আলাপ হলো জানি না, কিন্তু তার দিন কয়েক পরে তুমি নিজেই একদিন আমার বসবার ঘরে চলে এলে। কার কাছে শুনেছ আমি সিনেমার জন্যে গল্প, চিত্রনাট্য, সংলাপ ইত্যাদি রচনা করে থাকি। স্টুডিও মহলে আমার যাওয়া আসা আছে। সামান্য পরিচয়ের ভরসায় জানতে এসেছ আমি কিছু সুবিধা করে দিতে পারি কি না। পারি না, কিন্তু তোমাকে সেদিন কথাটা খোলাখুলি বলতে অহংকারে বেঁধেছিল। আশাও দিইনি, একেবারে নিরাশও করিনি। সত্যি কথা বলতে কি, আমি অবাক হয়ে তোমাকে শুধু দেখেছি, সেই সবে পরিচয়। তবু তোমার এতটুকু আড়ষ্ঠতা নেই। এই একবার বসলে, এই উঠে জানালার ধারে গিয়ে দাঁড়ালে। মাথায় সজোরে ঝাঁকুনি দিয়ে কথা বলতে গিয়ে খোঁপা একবার আলগা হয়ে পড়ল। পিছনে দুহাত নিয়ে কনুই তুলে ফের সেটাকে বিন্যস্ত করলে। সামান্য একটা কথাতেই কৌতুক পেয়ে হঠাৎ হালকা গলায় হেসে উঠেছ। সেটাও ঈষৎ বিস্ময়কর, কিন্তু তখন অসঙ্গত বা বেমানান মনে হয়নি। গাম্ভীর্যের মুখোশ এঁটে বসেছিলুম বটে, কিন্তু কনক, সেই মুখোশের ছিদ্র দিয়ে আমি তোমাকে অপলক দেখছিলুম। ঠিক তোমাকে কি, না তোমার চাপল্যকে? যে চাপল্য আমি ইহজন্মের মতো খুইয়েছি আর পাব না, তাকেই তুমি তোমার শাড়ি ব্লাউজের মতো, তোমার চোখের ক্ষীণ সুরমা রেখার মতো অসামান্য রুচির সঙ্গে পড়ে আছো। যূথিকা সেদিনই টের পেয়েছিল, হেসে বলেছিল, ও মেয়েটা তোমার কাছে কেন এসেছিল? সিনেমায় নামতে চাই বুঝি? সংক্ষেপে বলেছি, হ্যাঁ। যূথিকা তবু থামেনি। গলায় নকল গাম্ভীর্যের ঢং এনে বলেছিল, সাধু সাবধান। মানে? নিজেই বুঝে দেখো। তীব্র কণ্ঠে বলেছি, আমার বোঝা আছে। তুমি দয়া করে তোমার ছোট মন আর খুঁতখুঁতে নাক দিয়ে এসব ব্যাপারে এসো না। না, আমার আর কি,
আমার বিছানার চারপাশে তো তুমি ওষুধের শিশির পাহাড় জমিয়ে রেখেছ, তার লেবেল পড়ে পড়েই আমার দিন কাটবে। কিন্তু আমি হাসছি তোমার কথা ভেবে। ও মেয়ের চোখের দিকে চেয়ে দেখেছ, মণি দুটো না সাদা না বাদামি, কি অদ্ভুত রঙের। এসব মেয়ে সর্বনেশে হয়, জেনে রেখো। কনক, সেদিন যুথিকার কথায় চটেছি, কিন্তু পাড়ায় তোমার সত্যি তো সুনাম ছিল না। ওই কদিনেই তোমার নামে অনেক খবর কানে এসেছে, কিছু চোখেও পড়েছে। তোমার হাবভাব ভালো না, তুমি পুরুষের সঙ্গে বড় বেশি মেশো, এমনকি সদর রাস্তায় প্রকাশ্যেই লোকের সঙ্গে সহাস্য নির্লজ্জ গল্প জুড়ে দাও। এর সঙ্গে দুপুরে হয়তো বেরো রিকশায়, ওর সঙ্গে সন্ধ্যায় ট্যাক্সিতে। অনেক দিন গভীর রাত অবধিও ফেরোনি, হলপ করে এমন কথা বলবারও লোক ছিল। আর বিছানায় শুয়ে শুয়ে যুথিকা কোথা থেকে কিভাবে জানি না সব খবরই জোগাড় করত। প্রথম দিকে 3-4 দিন পর পর আসতে, পরে প্রায় রোজই আমাদের বাসায় আসা শুরু করলে। জানতে কোন সময় আমাকে বাসায় পাওয়া যায়। যুথিকার সঙ্গেও আলাপ করে নিলে। রোজ তার ঘরেও একবার যেতে, তার কোমরে ব্যথা আর ঘাড় ফোলাটা কেমন আছে খোঁজ নিতে। যুথিকার সামনাসামনি তোমাকে কিছু বলতো না, কিন্তু মনে মনে জ্বলতো জ্বলতো জ্বলতো। আড়ালে যেসব খারাপ গালাগাল মুখে আনতো, শুনলে কনক তুমি কানে আঙুল দেবে। ইনিয়ে বিনিয়ে কথায় বিস্ফোরণ দিয়ে বলতো, মেয়েটাকে সিনেমার কাজ এখনও জুটিয়ে দিতে পারলে না বুঝি? তা বাপু, আমি বলি কি, ওসব সিনেমা টিনেমা বাড়ির বাইরে হলেই তো ভালো, বাড়িতে কি ওসব কেউ করে? বলতে বলতে হাসতো যুথিকা। দেখো, একটা মজার কথা মনে পড়ল। আমার এক দাদামশাইয়েরও এসব রোগ ছিল। থিয়েটারের কার কাছে তিনি রোজ যেতেন। কিন্তু মনে রেখো, যেতেন, তাকে বাড়িতে এনে তোলেননি। সেকালের লোকেরাও তোমাদের মতো খারাপ ছিল, কিন্তু ভদ্র ছিল। বাড়ি আর বাগান বাড়ির তফাৎ বুঝত। তোমরা দুটোকে এক করে দিতে চাও। জবাব দিতে হলে অত্যন্ত কুৎসিত ঝগড়ার ডুবজল পাঁকে নামতে হয়। অতএব কনক, আমি অধিকাংশ দিনই চুপ করে সরে এসেছি। এসেও তো পরিত্রাণ পেলাম না। যুথিকা সেই জানালা বন্ধ করে দেবার ঘটনার 4 দিন পরে বিশ্রী রকমের ঠাট্টাটা করল। এই 4 দিন তুমি আসনি, অথচ তুমি এখানেই ছিলে। একদিন বিকালে তো মুখোমুখি পড়ে গেলুম। পাড়ার যুব সংঘের পাণ্ডাগোছের একটি ছেলের সঙ্গে তুমি রিকশায় উঠছ। আমাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছ। মাথার চুল ফাঁপানো, ধূসর শাড়ির আঁচল অন্যমনস্ক, পাশের ছেলেটির সঙ্গে আরও জোরে জোরে হেসে হেসে কথা বলছ। কনক, সেদিন আমারও মনে হয়েছিল তুমি সত্যিই বড় খারাপ মেয়ে। বাড়ি ফিরে কোনো কাজে মন দিতে পারিনি। চড়া আলোটা নিভিয়ে নিষ্প্রভ নীল ডুমটা জেলে শুয়ে পড়েছি। ও পাশের খাটটা থেকে যুথিকা বলেছে, কি হলো? শুকনো এবং সংক্ষিপ্ত উত্তর দিয়েছি, মাথা ধরেছে। তবে বালিশ টালিশ সরিয়ে বিছানাটা একটু ঠিকঠাক করে নাও। আধো অন্ধকারে দেখিনি ও মুখ টিপে হাসছিল। বালিশ সরাতে গিয়ে বিষাক্ত বিছের কামড় খেলাম। যন্ত্রণায় গলা অবধি নীল হয়ে এলো। কোনো মতে বললুম, এসব কি? কে এনেছে? কে রেখেছে এসব এখানে? অত্যন্ত ভালো মানুষের ভঙ্গিতে যুথিকা বলেছিল, কোন সব? এই যে কলপ আর সালসার শিশি। নিষ্ঠুর নির্বিকার গলায় যুথিকাকে উত্তর দিতে শুনেছি, আমি বাজার থেকে আনিয়েছি। কেন? মাথার যন্ত্রণার কথা ভুলে গিয়ে প্রচণ্ড গর্জনে যেন ফেটে পড়লুম। বললুম, কেন কেন কেন? ঠোঁটের উপর তর্জনী রেখে যুথিকা ফিস ফিস করে বলল,
আস্তে, তোমার সুবিধার জন্যই। আজকাল আর আসে না, দেখি তো সেজন্যে ঘরমর পায়চারি করো, মাথার চুল ছেঁড়ো। আসল কথা কি জানো? তোমার বয়সকে তুমি ভুলেছ, কিন্তু বয়স তোমাকে ভোলেনি। চমকে চাইলুম। একটু দূরেই থরে থরে শিশি বোতল সাজিয়ে ছোট খাটটার সঙ্গে যুথিকার বিশ্রী একদা নারী শরীর মিশে আছে। অস্পষ্ট আলোয় সেদিকে চেয়ে মনে হলো যেন যুথিকা নয়, যেন আমার ভয়ের বয়সটা ছদ্মবেশ নিয়ে আমাকে উপহাস করছে। কলপ আর শালসার শিশিটা ছুঁড়ে শব্দ করে চুরমার করবার লোভ অতি কষ্টে সংবরণ করেছি, কারণ আমি ভীরু, প্রৌঢ়, সামাজিক মানুষ। একসঙ্গে 3 ধাপ করে সিঁড়ি টপকানোর মতো সব রকম আতিশয্যই এ বয়সে বারণ। কনক, তুমি আমার চোখে কামনার হিসিস চেরা জিভকে নড়ে উঠতে দেখেছ, কিন্তু তার আড়ালে পরম কাপুরুষ সামাজিক মানুষটিকে দেখতে পাওনি। পেলে অন্তত পালাতে না। সত্যি কথা, সেদিন অনেক রাত অবধি সদর রাস্তায় তোমার জন্য পায়চারি করেছি। তোমাকে নামিয়ে দিয়ে একটা গাড়ি পলকে অদৃশ্য হলো। তুমি সেদিকে খানিক চেয়ে থেকে বাসায় ঢুকতে যাবে, আমি তোমার পথ আড়াল করে দাঁড়ালুম। বললুম, একবার আমার সঙ্গে একটু আসবে কনক, কয়েকটা কথা ছিল। চমকে ভয়ে ভয়ে বললে, কোথায়? পার্কে, কিংবা ধরো কোনো চায়ের দোকানে। এলোমেলো জবাব। হয়তো সেই জন্যই তোমার সন্দেহ হলো। একটু পিছিয়ে গিয়ে বললে, না না, আজ থাক, অনেক রাত হয়ে গেছে। উপর দিকে আকাশের দিকে চেয়ে যেন তারাদের সাক্ষী মানলে। হঠাৎ তোমার কবজিটা চেপে বললুম, এসোই না, বেশিক্ষণের জন্যে তো না, আমার কথাগুলো খুব জরুরি। অনায়াসে হাতটা ছাড়িয়ে নিলে। দ্রুত পাশ কাটিয়ে চৌকাঠে পা রেখে ফিরে বললে, আজ নয়, কাল সকালে আসবেন। আর আর দেখুন, তোমার গলা এখানে একটু কেঁপেছে। দেখুন, আমাকে যত খারাপ ভাবছেন, আমি ঠিক ততটাই খারাপ নই। বেত খাওয়া জন্তুর মতো মাথা হেঁট করে ফিরে এসেছি। কনক, আজ তোমার কথাটা তোমাকেই ফিরিয়ে দিই। যতটা ভেবেছিলে আমিও ঠিক ততটাই খারাপ নই। মিছিমিছি সেদিন ভয় পেলে কেন? পেলে যদি, এত কেন যে ভয় হিতাহিত জ্ঞানহীন করে? অন্যথা পাড়ার রকের মুরুব্বি অপদার্থ ছোকরাটার সঙ্গে 7 দিনের মধ্যে পালানোর মতো ভুল তুমি করতে না। এ কথা আমি পরে বারবার ভেবে সুখ এবং দুঃখ পেয়েছি যে ভালোবেসে নয়, আমার হাত এড়াতেই তুমি চূড়ান্ত দামে একটা লোকসান কিনেছ। পাড়ায় অবশ্য তোমার পলায়ন নিয়ে অনেক মুখরোচক গুজব তৈরি এবং ফিরি হয়েছিল। তার মধ্যে একটা ছিল তোমার মাতৃত্ব আসন্ন। তোমার কারণ তুমি জানো। আমার তরফ থেকে একটা কথা তোমাকে খোলাখুলি জানাতে চাই। সেদিন সন্ধ্যাবেলা যত চাঞ্চল্যই দেখিয়ে থাকি না কেন, আমরা শিক্ষিত ভদ্রলোক সব রকমের বাড়াবাড়িকে ভয় করে থাকি। বেশি দূর এগোতাম না। 1, ইচ্ছা ছিল না, 2, সাধ্যও না। আজ কবুল জবাব দেবার নেশায় পেয়েছে, নইলে সাধ্যের কথাটা লিখতে কলম সরত না। যুথিকাকে একদিন বুড়ি বলে গাল দিয়েছিলুম, মনে আছে? যেদিন সে আমাকে আয়নায় মুখ দেখতে বলেছিল। ও বিছানা নেবার প্রায় বছর পরের কথা। একদিন আমার চোখ কান ঢাকা নীতিবোধের টুপিটা বিকালের হাওয়ায় উড়ে গেল। সন্ধ্যার ঘোর লাগতে বেরিয়ে পড়েছিলাম সেই সুখের সন্ধানে, যা পণ্য। সন্ধান পেয়েছি, কিন্তু সংগ্রহ করতে পারিনি। শুধু গান শুনে আর পান করে ফিরে আসতে হয়েছে। বোবা বিবাস ইচ্ছাটা শরীর চেতনায় কিছুতে ধরা দেয়নি। যুথিকার শালসার শিশির ঠাট্টাটা সাধে কি সহ্য করতে পারিনি।
শ্রাবণের মেঘ যেমন আকাশ ছেয়ে এবং প্রবল জ্বর শরীরের রক্তকণা ছেয়ে আসে, মৃত্যুর স্বাদও তেমনি আমাকে সেদিন পেয়ে বসেছিল। কোনো কাজে মন ছিল না। ভাবিনি সেই নিরাশা এবং নিষ্ক্রিয়তার সাঁড়াশির চাপ কোনো দিন আবার শিথিল হবে। হয়েছিল সামান্য কদিনের জন্য, কিন্তু হয়েছিল। পরিবর্তনটা যূথিকার চালাক চোখে ধরা পড়েছিল। বিছানায় শুয়ে শুয়েই এক ধরনের আমোদ পাওয়া হাসি হাসত। মুখে কিছু বলতো না, কিন্তু চোখের পাতা কখনো ঠোঁটের কাজ করে। সেই হাসির মানে আমি পড়তে পারতুম। যূথিকা যেন বলতো, ব্যাপার কি, আগে ঠেলে ঠেলে নড়ানো যেত না, এখন যে বড় চটপটে ভাব, সময় মতো নাওয়া খাওয়া। লেখার প্যাডে ধুলো জমেছিল। হঠাৎ 3-3টে স্ক্রিপ্টের খসড়া তৈরি হয়ে গেল। চোখের পাতা দপদপ কাঁপত। যূথিকা যেন বলতো, জানি জানি, এত উৎসাহের ইরা পিঙ্গলায় কে বসে আছে জানি। প্রায় বছর ঘুরতে চলল কনক, এখনো তোমার খোঁজ পাইনি। তোমার বাড়ির লোকেরা সন্তাপে লজ্জায় এ পাড়া ছেড়ে গেছেন। শুনেছি তারা তোমাকে হিসাব থেকে খারিজ করে দিয়েছেন। পুলিশ কেস করবার মতো মূল্যও তারা তোমাকে দিতে রাজি নন। একটি পাথরের নুড়ি কয়েকটি জলবলয় তুলে ডুবে গিয়েছে, পুকুর শান্ত স্থির, কিন্তু একটি হৃদয় এখনও শান্ত হয়নি। উপসংহারে তার একটা অত্যন্ত ছেলে মানুষই সাধের কথা শোনো। সব গিয়েছে, তবু এখনও মাঝে মাঝে এই সাধের সহকারে একটি প্রিয় কল্পনার লতাকে জড়িয়ে দিই। কি কল্পনা জানো? একবার জীবনে আর মাত্র একটি বারই তোমার সঙ্গে দেখা হবে। ঠিকানা খুঁজে খুঁজে তোমার বাসার দরজায় গিয়ে দাঁড়াবো, টোকা দেব। না, দেখা হতে তোমার মুখ কঠিন হবে না। ম্লান হেসে বলবে, ও আপনি। ম্লান হাসি কনক, কেননা চারিদিকে চোখ বুলিয়ে ইতিমধ্যে দেখে নিয়েছি যে তুমিও সুখে নেই। অনেক উচ্চাশা ছিল যার মনে, অনেক প্রাণের ফেনা যার চোখের কোণ দিয়ে উছলে পড়ত, এই হতশ্রী পরিবেশের হট্টগোলে তাকে চেনা শক্ত হবে। খুব রোগা হয়ে গিয়েছ। অপ্রতিভ হয়ে বলবে, হ্যাঁ, বড় একটা অসুখ থেকে উঠলাম। টাইফয়েড হয়েছিল। দেখছেন না চুলের হাল, সব উঠে গেছে। জানি অত্যন্ত অনুচিত কল্পনা, একান্তই হীন, তবু এই বিষাক্ত লালা দিয়ে মন মাকড়সা তার জাল বুনে চলে। ছিঁড়ে বেরিয়ে আসি সে সাধ্য নেই। একটি কর্কশ কান্নার শব্দকে অনুসরণ করে লিকলিকে রোগা এক শিশুকে দেখতে পাব। জিজ্ঞাসা করব, এরও অসুখ? মাথা নিচু করে বলবে, হ্যাঁ, জন্ম থেকেই রিকেট। চিকিৎসা? এবার জবাব দেবে না, এবং দেবে না বলেই অকস্মাৎ টের পাব যার সঙ্গে ঘর ছেড়ে এসেছিলে সে সরে পড়েছে, তুমি একা। কিছুক্ষণ পরে বেরিয়ে যাব, কিন্তু ফিরেও আসবো খানিক পরে। ঘোরাঘুরি করে ফল আর টনিক ঔষধ কিনে এনেছি। সেগুলো হাতে তুলে নিতে তোমার চোখ ছলছল হবে। পরদিন আবার ফিরব, তারও পরদিন আবার। বাস্তবে হয়তো সম্ভব হতো না, কিন্তু সবটাই যখন কল্পনা, তখন একদিন তোমাকে আড়ালে ডেকে নিয়ে কিছু টাকা দিতে বাধা নেই। তোমার কুণ্ঠা দেখে বলবো, না না, দান নয়, ধার। একটা কাজ পেয়ে শোধ দিও। কাজ? বিষণ্ণ উৎসুক দৃষ্টিতে চেয়ে বলবে, কাজ কোথায় পাবো? অভয় দিয়ে বলবো, নিশ্চয়ই পাবে। তোমাকে এতদিন বলিনি, একটা ফিল্ম কোম্পানির সঙ্গে ছোট একটা পার্ট তোমাকে দেবে বলে কথা প্রায় পাকা করে এনেছি।
বিশ্বাস করতে সাহস পাবে না, অথচ চোখ দেখে বুঝতে পারছি তো বিশ্বাস করতে পারলে তুমি বেঁচে যাও। হয়তো সেই টানা পড়েনে তোমার চোখে জল এসে যাবে। হঠাৎ আমার হাত দুটি চেপে ধরার মতো ছেলে মানুষই করে ধরা গলায় ধীরে ধীরে বলবে, আপনাকে আমি কিছুই দিইনি, তবু। কনক তখন যে কথাটি বলবার জন্যে কল্পনার এই আয়োজন, তার এক বর্ণ কি সেই গদগদ মুহূর্তে মুখে ফুটবে? হয়তো বলতেই পারবো না কি পেয়েছি কতখানি। বেঁচে থাকার অভিরুচি তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ। জেনেছি এখনও তবে আমি ভালোবাসতে পারি, আমার যৌবন যায়নি। মুখ ফুটে বলতে যদি পারি, অবাক হয়ে তাকাবে। যায়নি? না, দেহগত তুচ্ছ একটা পটুতা নয়, ভালোবাসা পাওয়াও না, শুধুমাত্র ভালোবাসতে পারাই যে যৌবন, এ বয়সে একথা বোঝা তোমার পক্ষে শক্ত হবে। তবু লিখে রাখলুম, এই ভরসায় যে কোনো দিন হয়তো বুঝবে। কেননা কনক, তোমারও তো এই বয়সের অবসান আছে। এতক্ষণ শুনলে সন্তোষ কুমার ঘোষের লেখা গল্প প্রেমপত্র। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।